একে বলে বিলকুল হাওয়া টাইট, পুরো হাওয়া টাইট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে হিলারি ক্লিন্টনের সঙ্গে কথা বলার জন্য ডক্টর ইউনূস ফোন করেছিলেন, কিন্তু হিলারি ক্লিন্টন ফোন ধরেননি। কিন্তু পেছনের ব্যাপারটা আমি জানতাম না। গতকালকে একটা আমি নিউজ চ্যানেল একটা ভিডিও দেখছিলাম, ফক্স টিভিতে হচ্ছিল, লাইভ হচ্ছিল, হিলারি ক্লিন্টন স্পিক্স অ্যাট অন কাউন্সিল অন ফরেন রিলেশনস। হিলারি ক্লিন্টন বলছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, এখন তো ভিডিও তো আমার এখানে চলবে না আর ভিডিও লাগাতেও পারবে না, কারণ এটা ফক্স টিভির নিউজ আছে, এখন আমি কাটতেও জানি না। এখন বোঝা গেল যে কেন হিলারি ক্লিন্টন ফোন ধরেননি। হিলারি ক্লিন্টনকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের তো একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের নামটা বারবার উঠে আসছে এই বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন নিয়ে, এই রেজিম চেঞ্জের সঙ্গে নাকি আপনার ফাউন্ডেশন নাকি জড়িত, এইটা মানে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন। তখন হিলারি ক্লিন্টন একটা কথা বলেন, দেখুন ফাউন্ডেশন আমাদের আছে, সেই ফাউন্ডেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগও আছে, তার অংশীদারিত্ব আছে, কিন্তু এই রেজিম চেঞ্জ যেটা হয়েছে তার সঙ্গে না আমাদের সম্পর্ক আছে, না আমাদের দলের কোনো সম্পর্ক আছে, আর আমেরিকার সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি না। মানে পুরোপুরি আমেরিকা সহ নিজের দলকে নিজেকে পুরো একেবারে সরিয়ে নিলেন। তারপর প্রশ্নকর্তা দ্বিতীয় প্রশ্ন করেন যে এটা শোনা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন তাদের জন্যই তাকে বাইডেন তাকে এখানে এনে তার সাথে ছবি তোলা হয়েছিল, তার সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ব্যবস্থা করা হয়েছিল। তখন উনি বলেন প্রত্যেকটা রাষ্ট্রনেতার সঙ্গে প্রত্যেক নোবেল জয়ীর অনেক আলাপ থাকে, তিনি অনেক রাষ্ট্রনেতাদের মধ্যে একজন। আমি বলছি না তার সঙ্গে আমার আলাপ নেই, তিনি আমার ফাউন্ডেশনের কেউ নন, এই কথা আমি বলছি না। আমি বলছি তিনি আমাদের ফাউন্ডেশনের লোক, আর তার ফাউন্ডেশনে তার অংশীদারিত্ব রয়েছে, তার ফাউন্ডেশন এখানে কাজকর্ম করে এবং সেই কাজকর্ম আমরা দেখি। কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে এবং ডক্টর ইউনূসকে ওখানে বসানো এবং এই সমস্ত আমাদের যে জড়ানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা নেই, এবং আমেরিকা আছে বলে সেটাও উনি অস্বীকার করে দেন। মানে ভবিষ্যতে ওর ডেমোক্র্যাটরা যাবে, তো তখন তো ডেমোক্র্যাটের ব্যাপারে তো এই ফুটেজটা তো রয়ে যাবে, তখন ফুটেজটা তো ব্যবহার করা হবে, তখন তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। ওই জন্য আগে থেকে নিজেকে সরিয়ে রেখে দিলেন, একেবারে সমস্ত ডক্টর ইউনূস থেকে একেবারে কাঁচি চালিয়ে দিলেন নিজের সম্পর্ককে, নিজেকে এবং হিলারি ক্লিন্টনকে এবং নিজের সংস্থা যেটা ক্লিন্টন ফাউন্ডেশন আছে। তাহলে কি হলো, আমার খবরটা তখন আমি ধরতে পারিনি, কালকে যেটা আমি ধরতে পারলাম যে ব্যাপারটা আসলে এই। ওই জন্য ডক্টর ইউনূস অত পাগলের মতো এগিয়েছে যে প্রভু তো ছেড়ে দিয়েছে, ট্রাম্প তো করবে না, কিন্তু ক্লিন্টন আর বাইডেন এরা যদি না করে তাহলে পরে যাবে কোথায়। এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে যে তার পেছনে কোনো আশীর্বাদের হাত আর নেই। সারা আমেরিকা হাত তুলে নেওয়া মানে বিশ্ব হাত তুলে নেওয়া। এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এলো, ইউরোপিয়ান এলো, তারা যে এসে এত ভালো ভালো কথা বললো, বলে টলে গিয়ে কাউন্সিলের কর্তা ব্যক্তি যিনি আছেন মহিলা, তিনি গিয়ে একটা উল্টো রিপোর্ট দিয়ে দিলেন, দিয়ে একেবারে ইউনূসকে চাপে ফেলে দিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই রিপোর্টটা একেবারে ইউনূসের গলার ফাঁস হয়ে গেল। এত খাইয়ে দাইয়ে অমুক করে তমুক করে কিছুই হলো না। তা দেশের যিনি এখন আমি শুনছি আমাদের দেশের যে আমেরিকায় যে অ্যাম্বাসেডার আছেন, খবরটা এখনো আমার কাছে কনফার্ম নয়, শুনেছি
যে আমাদের যে আমেরিকায় যে এ রয়েছে রাষ্ট্রদূত রয়েছে, সেই রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে। আর সেটা কি ব্যাপারে ব্যবস্থা করা হচ্ছে সেটা এখন প্রধানমন্ত্রী মোদিই বলতে পারবেন। তাকে কেন বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এখন যেমন সার্জিও গোরকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা পাঠিয়েছে, প্রথমে উদ্দেশ্য ছিল অন্য, এখন উদ্দেশ্য পাল্টে গেছে, আর ভারতবর্ষের উদ্দেশ্য তো বরাবর একই রয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পড়েছেন এখন মহা প্যাঁচে, তার হাওয়া তো টাইট হয়ে গেছে। তিনি এখন করেছেন কি, রোজ এখন খলিলকে কাতারে ফোন করছেন, ফোন করে কাতারে বলছেন দেখেন না একটুখানি আপনি যদি শেখ হাসিনাকে একটুখানি ফোন করেন, ফোন করে দেখেন না যদি একটুখানি কিছু হয়, একটু ব্যবস্থা হয়, যদি একটু উনি নরম টরম হন, উনি যদি আমার একটা সেফ এক্সিটের ব্যবস্থা মোদি সাহেবকে দিয়ে করে করতে পারেন, তাহলে পরে আমি অনেক নিশ্চিন্ত হতে পারি। কারণ এখন ডক্টর ইউনূসকে পুরো গিলে নিয়েছে জামাত, যেটা খলিলের বক্তব্য, গিলে নিয়েছে জামাত। প্রশাসনের সমস্ত জায়গায় রয়ে গেছে জামাতের লোক। জামাতের লোকের বাইরে কোনো কিছু পাবেন না আপনি। যেখানে যেখানে যত সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে জামাতের লোক। আর তিনি যে আদেশটা দিচ্ছেন, যেখানে সচিব আছে সেই সচিবও জামাতের লোক, ফলে তার আদেশটা ক্যারি আউটই হচ্ছে না। এবার উনি পড়েছেন বিপদে, জামাত যেতেও দেবে না। জামাত শিকন্ডি খাড়া করে রেখে দিয়েছে, শিকন্ডি খাড়া করে রেখে দিয়ে জামাত নিজে থেকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে। মানে যেটা পাকিস্তানে হয়, সামনে শাহবাজ শরীফের মুখটা রয়েছে, পেছনে পাকিস্তানি আর্মি চালায়। এখানে সামনে মোহাম্মদ ইউনূস রয়েছে, পেছনে করছে কি জামাত চালাচ্ছে। সব দোষ গিয়ে পড়ছে গিয়ে মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। যত ফাঁসির দড়ি গলায় একটা করে ঝুলছে মোহাম্মদ ইউনূসের গলার মধ্যে। এখন উনি ফেসে গেছেন। আরো একটা ভিডিও আমি করেছিলাম দর্শক, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আক্রমণের ব্যাপারটা যখন কথা বলা হয়, মানে আলোচনায় ওঠে, সেই সময়তে যেহেতু দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় শেখ হাসিনাই রয়েছেন প্রধানমন্ত্রী, তাই তার একটা অনুমতি নেওয়ার জন্য আমাদের এখান থেকে গিয়েছিলেন, অজিত দোভাল গিয়েছিলেন। সেই ভিডিওটা আমি করেছিলাম। অজিত দোভাল দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কথাবার্তা হলো, এটা দিন 15 আগে। সেই সময় অজিত দোভাল ওই অনুমতি চান। তখন তিনি বলেন হ্যাঁ কিছু কোলাটারাল ড্যামেজ তো হবে, মনে পড়ছে আপনাদের, আমি বলেছিলাম একটা ভিডিওতে, কিছু কোলাটারাল ড্যামেজ তো হবেই। সেই সময় নাকি তিনি আর একটা বাক্যও বলেছিলেন, যেটা গতকালকে জানতে পারলাম। একটা বাক্য, সেটা হচ্ছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তার মানে এখন আঙুল বেঁকাচ্ছে শেখ হাসিনা, এখন আঙুল বেঁকাচ্ছেন। এখন কতটা টেরা করবেন উনি আঙুল, সবটা খেলাটা কিন্তু শেখ হাসিনা খেলছেন। সামনে মোদিজির মুখ, খেলছেন কিন্তু শেখ হাসিনা আর অজিত দোভাল, জেনে রাখবেন, পুরোটা খেলছেন দুজনে মিলে। আর সামনে রয়েছে নরেন্দ্র মোদীর মুখ। নরেন্দ্র মোদী মুখে কিছু বলছেন না, যা করছেন কিন্তু এই দুজনে আলোচনার ভিত্তিতে করছেন। এই যে লোক লস্কর সাজোয়া বাহিনী এত কিছু দেখছেন না, সব হচ্ছে গিয়ে শেখ হাসিনার অনুমতি অনুসারে কিন্তু হচ্ছে। একটাও কিন্তু ওনার অনুমতি অনুসারে হচ্ছে না এমন কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই, সব কিন্তু ওনার অনুমতিতে আছে। তো এখন এই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত খবর পান কি করে? ভাই, খবর কেউ আপনার কাছে হেঁটে আসবে না, আপনাকে খবরের কাছে পৌঁছাতে হবে। আমরা সাংবাদিকরা কি করি, যা সারা জীবনে আমরা করে এসেছি, এই নেট আসার পরেতে, বিশেষ করে টেলিফোনে যখন আমাদের জিও যখন আমাদের মানে আনলিমিটেড করে দিল, সেই সময়তে আমরা তখন বিদেশি কাগজগুলো, বিদেশি চ্যানেলগুলো আমরা সব সাবস্ক্রাইব করে রেখে দিই। যেখানে কোনো ইম্পর্টেন্ট নিউজ হবে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে। আমাদের অনেকের এক্স হ্যান্ডেল আমাদের
সমস্ত ফলো করা আছে। আমাদের তার কিছু করলেই আমাদের গায়ে চলে আসবে। ট্রাম্প কিছু করলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার আমার করা রয়েছে, আপনারা করে রাখুন না। এই যে আপনি যে খবরটা আমার কাছ থেকে পাচ্ছেন, সেই খবরটা কিন্তু একদিন আগে আপনি পেতে পারেন, কিন্তু আপনারা সেটা করবেন না। কিছু না, সাবস্ক্রাইব করে রাখলেই হলো, তার জন্য পয়সা লাগে না। কিছু কিছু কাগজে হয়তো পয়সা লাগে, সেগুলো করবেন না, বাকিগুলো তো করতে পারেন। তো যাই হোক, এখন ডক্টর ইউনূসের এখন হাওয়া টাইট হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন ভাগতেও পারছেন না, ভাগতে গেলে জামা চেপে ধরবে। আর ভাগার জন্য বসে রয়েছে আর কে জানেন? সেটা হচ্ছে আর একজন আপনাদের ওই কি বলে, শফিকুর রহমান। শফিকুর রহমান এখন চুপচাপ রয়েছে, সে এখন ভাগার চেষ্টা করছে। সে এখন নানান জায়গায় হাত পা ধরছে, এদিক ওদিক বন্ধু বান্ধবের সঙ্গে, বিদেশি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করছে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি একটু চলে যাব ওখানে, কোন রকমের একটা কিছু একটা ব্যবস্থা করে দাও। কিন্তু এত বদনাম এদের চারদিকে হয়েছে, এত বদনাম হয়েছে যে এদের কোনো দেশ, কোনো কাগজ, কোনো মিডিয়া এর ধারে কাছে ঘেঁষবে না। বলেছিল না একবার যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি চাকরি জীবনে ফিরে যাব, তখনই বলেছিলাম আপনাকে চাকরিতে কেউ রাখবে না মশাই। এখন তো শুনি ওপেনলি ডাকে, ডাস্টবিন শফিক ওপেনলি নাকি ডাকে, আদালতেও নাকি ওপেনলি ডাকছে। যে ক্যাঙ্গারু রায় কোর্টের রায় আছে না, এই দেখুন ক্যাঙ্গারু কোর্টের রায়ে যারা প্রসিকিউটর আছে আর যারা রয়েছে জাজ ফাজ ছিলেন যারা, তাদের অবস্থা কি হয়, তারাও ছাড় পাবেন না। যারা এই ক্যাঙ্গারু কোর্টের অভিনয়টা করেছেন না, তারাও কিন্তু কেউ ছাড় পাবেন না, তারাও কিন্তু জালের মধ্যে পড়ে গেছেন। কারেন্ট জাল আপনাদের আছে না ইলিশ ধরার জন্য, ওই কারেন্ট জালে পড়ে গেছেন। ইউনূস সহ সব কটা কারেন্ট জালে পড়ে গেছেন। আর মনে রাখবেন, সেটা হচ্ছে আননোন ড্রোন, যেমন মায়ানমারে পড়েছিল, এই আননোন ড্রোন হঠাৎ দেখবেন আপনাদের ওখানে ধুমধাম আওয়াজ দিতে শুরু করেছে। কে মারছে বুঝতে পারবেন না, আননোন ড্রোন। যেমন একটা পড়েছিল আপনার এয়ারপোর্টে, আননোন ড্রোন পড়বে, কোনটা সশব্দে, কোনটা নিঃশব্দে। আপনাদের সামনে কথা বলতে চাই, আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব, মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে, আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ, রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে। এগুলো কি বলেন, কি বলছেন এইসব? কিন্তু বাস্তবতা হলো এটাই। কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত, এই বন্দোবস্তের যেখানে শিকল বাঁধা ছিল, সুতো বাঁধা ছিল, সেই শিকল ছিঁড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে। বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল, সহযোগিতা ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে ছিঁড়ে যেতে শুরু করেছে। আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব, চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। ক্রমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না। শুধু তাই নয়, গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে, বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুঁচকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে। এই যখন অবস্থা, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবে মনে করছে যে না, এখানে ভারতকে লাগবে, এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি, এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না। এই দাবি থেকে, এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে। আরেকটি জিনিস, যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত 16 মাস
সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা 17 মাসে পড়তে যাব আর কয়েকদিনের মধ্যে। সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউনূস সরকার, বর্তমান রাজনৈতিক দলগুলো। এই লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে চাই। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের, বিশ্ব সম্প্রদায়ের সমর্থন, অকুণ্ঠ সমর্থন। সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব 4 দিনের একটি সফরে এসেছিলেন। 4 দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ, নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল। আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন, অনলাইন এবং অফলাইনে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে। শুধু কমনওয়েলথ না, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ভারত তো আছেই। ভারত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতায় করছে। আমি বরাবর একটা কথা বলি যে ভারত আসলে আওয়ামী লীগ করে, ভারতের সরকার, বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে। সর্বভারত আওয়ামী লীগের সাথে। সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে? সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে? দমিয়ে রাখা, ঠেকিয়ে রাখা যাচ্ছে না। আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করবে? অত্যন্ত পরিতাপের বিষয়, 54 বছর পর গত বছর ডক্টর ইউনূস যখন আসে ক্ষমতায়, গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান। গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে, বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে, ইউনূস সরকার এসে গত বছর সেগুলো করেনি। এবছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই। অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ, যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি, সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইউনূস সরকারের মধ্যে আছে। সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা, আন্তর্জাতিক বিশ্ব, দেশীয় বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে আসলে কি হবে, দেশ তো একদম ব্যর্থ হয়ে গেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন। পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোনো কোনো ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে, কোনো কোনো পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, প্রকাশ্যে না হলেও নেপথ্যে। এই যখন অবস্থা, তখন প্রত্যেকটি পক্ষ, দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যারা বাংলাদেশের ভালো চায়, তারা মনে করছে যে আওয়ামী লীগের ফিরতেই হবে। এই ফিরতেই হবে যখন, তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছেন। প্রেসক্রিপশন গুলো এখনো যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না, কিন্তু ভিতরে ভিতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এই খলিলুর রহমান ভারত সফর করে এসে কাতারের রাজধানী দোহা সফরে গেছেন। আজকে 28 তারিখ, আমরা যে মুহূর্তে কথা বলছি, 28 তারিখ তার ফেরার কথা। তিনি ফিরবেন। দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র। এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয়। বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশের যে পতন হয়েছে, শুধু আওয়ামী লীগের পতন না, গত 16 মাসে যে বাংলাদেশের পতন হয়েছে, এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাতারের দোহা। সেই দোহাতে পরামর্শের জন্য গেছেন খলিলুর রহমান। সেখান থেকে হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অক্সিজেন মাস্কটা দিয়ে রেখেছিল ইউনূস সরকারের প্রতি, সেই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হচ্ছে। এই যখন অবস্থা, তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে?
আওয়ামী লীগ ডিসেম্বরেই হয়তো বিজয় উৎসব করতে যাবে। আমি দিন তারিখ বলবো না যে অমুক দিন থেকে এ হচ্ছে, যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, যে কোনো মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে। এবং ফেব্রুয়ারির নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। কেউ কেউ বলছেন যে 8 ফেব্রুয়ারি, এখনো দিন তারিখ ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে। কেউ কেউ বলছেন 8 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতিতে এগুচ্ছে। কিন্তু নির্বাচন তফসিল, নির্বাচন এগুলো হবে কিনা এ ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। তবে সাথে এ কথাও বলে রাখা ভালো যে এই যে বর্তমান যে বন্দোবস্ত ওয়ালারা আছে, এটাকে বন্দোবস্তই বলা হয়, ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক দল, এরা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেবার চেষ্টা করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এদের সঙ্গে না থাকলেও, আমি বারবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে হলেও, পাকিস্তানকে সাথে নিয়ে হলেও এরা একটা সাজানো গোছানো পাতানো নির্বাচন করবার শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাচ্ছে এবং করে যাবে। এবং এরা কোনোভাবে চাইবে না বা চাইছে না যে আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ নির্বাচন করুক, কিংবা একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হোক। কারণ দিনের আলোর মতো পরিষ্কার যে এই মুহূর্তে যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না। এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এবং এরা এই যে বর্তমান বন্দোবস্ত ওয়ালারা যদি দেশে অবস্থান করে, এদের পিঠের চামড়া থাকবে। আপনি মনে করেন গত 16 মাসে দেশটাকে কোথায় নিয়ে গেছে কল্পনা করতে পারছেন না। যারা ভেতরের খবর রাখেন তারা জানেন, কিন্তু সাধারণ মানুষ কল্পনাও করতে পারছেন না দেশটাকে কোথায় নিয়ে গেছে। যার দরুন এরা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়ে যাবার চেষ্টা করবে, অব্যাহত রাখবে, এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু কোনো কিছুতে যে কাজ হবে না সেটিও পরিষ্কার। আমরা এই কথা বলে শেষ করতে পারি যে ডিসেম্বরে সম্ভবত আওয়ামী লীগ একটা বিজয় উৎসব করবে। এই মুহূর্তে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।